শার্লক হোমসের নাম শোনেননি এমন পাঠক সারা পৃথিবীতে বিরল। গোয়েন্দা কাহিনীর পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় চরিত্র বোধহয় লন্ডনের 221B বেকার স্ট্রিটের বাসিন্দা এই 6 ফুটের ক্ষুরোধার বুদ্ধির গোয়েন্দাটি। স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি করা অমর চরিত্রই শার্লক হোমস প্রথম আবির্ভূত হন 1887 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। স্যার আর্থার কোনান ডয়েল নিজে পেশায় ছিলেন একজন ডাক্তার, তাই নিজের আদলেই তৈরি করলেন ডক্টর ওয়াটসনকে। ডক্টর ওয়াটসন লন্ডনে খুঁজে বেড়াচ্ছেন একটি আস্তানা। সেই সূত্রেই আলাপ হল শার্লক হোমসের সাথে। তারপর শার্লক হোমসের গোয়েন্দাগিরির সাথেও জড়িয়ে পড়লেন তিনি। শার্লক হোমসের প্রথম আবির্ভাব হল আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসে। তারপর একে একে অনেক গল্প ও উপন্যাসে আমরা দেখতে পেলাম আমাদের এই প্রিয় দুই চরিত্র শার্লক হোমস আর তাঁর বন্ধু ডক্টর ওয়াটসনকে। শার্লক হোমসের তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা সারা পৃথিবীর পাঠককুলকে মুগ্ধ করে রেখেছে। এই মুগ্ধতার শুরু 19 শতাব্দীতে, যা 20 শতাব্দী পার করে 21 শতাব্দীতেও অমলিন। নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ থরব্রিজ। শেরিং ক্রসে কক্স অ্যান্ড কোম্পানির ব্যাংকের ভল্টে একটা তোবড়ানো টিনের বাক্স আছে। ডালায় লেখা আছে আমার নাম, জন এইচ ওয়াটসন, এমডি। এককালের ভারতীয় সৈন্যবাহিনীর ডাক্তার। বহু দেশ পাড়ি দেওয়ার ফলে টোল খেয়ে বাক্সের অবস্থা শোচনীয়। ভেতরে ঠাসা শার্লক হোমসের বহুবিধ কেসের বৃত্তান্ত লেখা রাশি রাশি কাগজ। কতগুলো কেস নিষ্ফল তদন্তেই শেষ হয়েছে। শার্লক হোমস হালে পানি পায়নি। সেসব নিয়ে গল্প লেখা আর হবে না, পাঠক মজা পাবে না। যেমন জেমস ফিলমোরের অসমাপ্ত কাহিনী। ভদ্রলোক ছাতা নেওয়ার জন্য বাড়ি ফিরলেন, তারপর থেকেই বেমালুম যেন উবে গেলেন ধরাতল থেকে। বিচিত্র কাহিনী হিসেবে অ্যালিসিয়া জাহাজের অদ্ভুত রহস্য কম যায় না। কুয়াশার মধ্যে ঢুকে জাহাজখানা যেন অদৃশ্যই হয়ে গেল লোকজন সমেত। ইসাদোরা পার্সানোর উপাখ্যানও চক্ষু কপালে তুলে দেবার মতো বিস্ময়কর। ইনি একাধারে দুঁদে দ্বন্দ্বযোদ্ধা এবং সাংবাদিক, কিন্তু এহেন ব্যক্তিকেই একদিন দেখা গেল বদ্ধ উন্মাদ অবস্থায় সামনে একটা দেশলাইয়ের বাক্স নিয়ে বসে আছেন। বাক্সের মধ্যে একটা আশ্চর্য পোকা, যে পোকার নাম বিজ্ঞান এখনো শোনেনি। এছাড়াও এমন সব গোপন কাহিনী নিয়ে তদন্ত করেছে হোমস, যা নিয়ে এখন গল্প লিখলে হইচই পড়ে যাবে। বাকি কেসগুলো কম বেশি কৌতূহলের দীপক হলেও এতদিন গল্প লেখায় হাত লাগায়নি, পাছে সর্বজনশ্রদ্ধেয় বন্ধুবরে সুনামে আঁচড় পড়ে এই ভয়ে। এই ধরনের কিছু কেসে আমি নিজে থেকেছি, কিছু শুনেছি। আজ যে কেসটা লিখতে বসেছি তার মধ্যে আমিও নিজে ছিলাম। অক্টোবরের সকাল। বাড়ির পেছনে একমাত্র গাছটার শেষ পাতা কটাও হাওয়ায় ঝরে পড়েছে মাটিতে। শয্যা ত্যাগ করে ব্রেকফাস্ট খাওয়ার জন্য নামতে নামতে ভাবলাম, নিশ্চয়ই বিষণ্ণ মেজাজে দেখব হোমসকে। পরিবেশের প্রভাব ওর উপর বড্ড বেশি পড়ে তো। কিন্তু দেখলাম তার বিপরীত। হালকা মুডে থাকলে যা তাই, দুষ্ট প্রসন্নতা ভাসছে চোখে মুখে। খুশি যেন উপচে পড়ছে। খাওয়া প্রায় শেষ করে এনেছে। বললাম, কি হে, হাতে কেস এসছে মনে হচ্ছে। গোয়েন্দাগিরি জিনিসটা দেখছি ছোঁয়াচে রোগ, ওয়াটসন। ঠিক ধরে ফেলেছ। মাসখানেক ছেঁচড়া কাজ নিয়ে উপসী থাকার ফলে আজ জবর কেস এসেছে হাতে। তাহলে ভাগ পাবো তো? ভাগ দেওয়ার মতো তেমন কিছু যদিও নেই, তাহলেও তোমার পাতের এই কড়া সেদ্ধ ডিম দুটো সাবার করার পর এ নিয়ে কথা বলা যাবে ক্ষণ। 15 মিনিটেই শেষ হলো প্রাতরাশ। সাফ হয়ে গেল টেবিল। পকেট থেকে একটা চিঠি বার করে হোমস বলল, সোনার রাজা নীল গিবসনের নাম শুনেছ? সোনার রাজা নীল গিবসন? সে তো কিছুদিনের জন্য ছিলেন। আসলে ওর খ্যাতি অন্য কারণে।
সোনার খনিওয়ালাদের মধ্যে ওর চেয়ে বড় আর কেউ নেই পৃথিবীতে। এখন আছেন ইংল্যান্ডে। বছর 5 আগে হ্যাম্পশায়ারে বাড়ি কিনেছেন। ওর স্ত্রীর শোচনীয় মৃত্যুর খবরটা নিশ্চয়ই শুনেছ। এখন মনে পড়ছে, মানে নামটা ওই জন্যই অত চেনা চেনা লাগছিল। চেয়ারে গাদা করা একরাশ কাগজ দেখিয়ে হোমস বলল, কেসটা যে শেষ পর্যন্ত আমার হাতে আসবে এটা আমি ভাবিনি। ঘটনাটা সাংঘাতিক চাঞ্চল্যকর, কিন্তু দারুণ সোজা। কোনো সমস্যাই নেই যেন। করোনারের জুরি যাকে দোষী সাব্যস্ত করেছে তার অদ্ভুত ব্যক্তিত্ব দোষের মাত্রা লাঘব করতে পারেনি। হে, ঘটনা ঘটনাই থেকে গিয়েছে, এবং নতুন কোনো ঘটনা না জানা পর্যন্ত মক্কেল ভদ্রলোকের খুব একটা উপকার করতে পারবো বলেও আমার মনে হয় না। তোমার মক্কেল নাকি? এই দেখো, তোমার সঙ্গে থেকে থেকে পেছন থেকে গল্প বলা অভ্যেস করে ফেলেছি। আসল ব্যাপারটাই ভুলে মেরে বসে আছি। এই নাও, পড়ো। বলে চিঠিখানা এগিয়ে দিল হোমস। বেশ কড়া হাতে লেখা চিঠির ভাবটা এই রকম। ক্ল্যারিজ হোটেল, 3রা অক্টোবর। প্রিয় মিস্টার শার্লক হোমস, ঈশ্বর যে মেয়েটিকে সব মেয়ের সেরা রূপে সৃষ্টি করেছেন, এইভাবেই কি তার মৃত্যু হবে? তাকে বাঁচানোর জন্য কোনো চেষ্টাই কি হবে না? বুঝিয়ে বলার ক্ষমতা আমার নেই, কিছু বুঝতেও পারছি না। শুধু বলবো মিস ডানবার নিরপরাধিনী। দেশ শুদ্ধ লোক জেনে গেছে যে ব্যাপার, আপনিও তা জানেন। গুজবের অন্ত নেই, প্রতিবাদে কেউ কিন্তু সোচ্চার হচ্ছে না। এত বড় অন্যায় আমি আর সইতে পারছি না। মাথা খারাপ হতে বসেছে। মাছি পর্যন্ত মারতে পারে না যে মেয়ে, সে করবে খুন, মানুষ খুন। কাল ঠিক 11টায় আমি আসছি। দেখুন অন্ধকারে আলো আবিষ্কার করতে পারেন কিনা। সূত্র হয়তো আমার কাছে, কিন্তু আমি জানি তা কি। আমার সর্বস্ব আপনার। যদি তাকে বাঁচাতে পারেন তো আপনার ক্ষমতার প্রকৃত প্রয়োগ করুন এই কেসে। আপনার বিশ্বস্ত জে নিউ গিবসন। ব্রেকফাস্ট পাইপ থেকে ছাই ফেলে দিয়ে ফের তামাক ঠাসতে ঠাসতে হোমস বলল, বসে আছি এর জন্যেই। বুঝলাম। কেসটা সব কাগজে বেরিয়েছে। সমস্ত পড়বার হয়তো সময় পাওনি। আমি ছোট করে বলছি, যিনি আসছেন পৃথিবীতে এর টাকার দাপট প্রচণ্ড। মানুষ হিসেবেও অতি ভয়ঙ্কর, অতি প্রচণ্ড। ভয়ঙ্কর? যাকে বিয়ে করেছিলেন তিনি এখনো যৌবনোত্তীর্ণা। 2 সন্তানের ভার দেওয়া ছিল পরমা সুন্দরী এক গভর্নেসের হাতে। 3 জনের মধ্যে একজন, মানে ভদ্রলোকের স্ত্রী, সোজাসুজি খুন হয়ে গেলেন একটা ঐতিহাসিক খামার বাড়িতে। বলো কি? ইয়াস, মাথায় বুলেট, গায়ে শাল, পরনে ডিনার ড্রেস। বাড়ি থেকে 1/2 মাইল দূরে গভীর রাতে পাওয়া গেল তার দেহ। খুনের অস্ত্র ডেড বডির কাছে পাওয়া যায়নি। খুনের কোনো পত্রও পাওয়া যায়নি। ওয়াটসন, পয়েন্টটা খেয়াল করে দেখো, ডেড বডির ধারে কাছে হত্যার হাতিয়ার পাওয়া যায়নি। খুন হয়েছে সন্ধে নাগাদ। ডেড বডি চোখে পড়েছে রাত 11টা নাগাদ। পুলিশ আর ডাক্তার তন্ন তন্ন করে লাশ পরীক্ষা করে তবে বাড়ির মধ্যে এনেছে। কি খুব ছোট হয়ে গেল না তো? মানে স্পষ্ট হলো তো? খুব, কিন্তু সন্দেহটা গভর্নেন্সের উপরে কেন? স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে। একই বুলেটের ক্যালিবারের পিস্তল পাওয়া গেছে ভদ্রমহিলার ওয়ার্ডরোবের নিচের তাকে। একটা চেম্বার খালি। আচ্ছা। বলতে বলতে চোখের তারা স্থির হয়ে গেল হোমসের। ছাড়া ছাড়া ভাবে বলল নিজের মনে, পাওয়া গেছে ভদ্র মহিলার ওয়ার্ডরোবের নিচের তাকে। এই লক্ষণ আমি চিনি। চিন্তার ট্রেন ছুটছে মাথায়। বাগড়া দেওয়া ঠিক হবে না। ঝাঁকি মেরে ফের প্রাণবন্ত হলো সেকেন্ড কয়েক পরেই। বলল, হ্যাঁ, পাওয়া গেছে ওয়ার্ডরোবের নিচের তাকে। খুবই খারাপ, আর তার চাইতেও খারাপ হলো একটা চিরকুট। লিখেছেন গভর্নেস, অ্যাপয়েন্টমেন্ট করেছেন গিবসনের স্ত্রীর সঙ্গে। চিরকুট মুঠোর মধ্যে নিয়েই অ্যাপয়েন্টমেন্ট জায়গায় খুন হয়েছেন তিনি। কি বুঝলে?
চূড়ান্ত প্রমাণ হলো মোটিভ। সিনেটর গিবসন বিপত্নিক হলে গভর্নেন্সের পোয়া বারো, প্রেম, ঐশ্বর্য, ক্ষমতা সবটাই এসে যাবে গিবসনের প্রসাদে। ওয়াটসন, এই কেস অতি কদর্য। খুবই। যদিও গভর্নেন্স নিজেও তার অন্যত্তর স্থিতি বলতে পারেননি, উল্টে তিনি যে ওই সময়ে ওই জায়গায় ছিলেন তা বেশ কয়েকজন গ্রামবাসী দেখেছে। গ্রামবাসী দেখেছে? তাহলে তো হয়েই গেল। তাহলেও সব হয়েও যাকে, লাশ পাওয়া গেছে থর ব্রিজের মুখে, পাথরের ব্রিজ। থর জলা যেখানে সরু হয়ে গিয়েছে তার উপর তৈরি পাথরের ব্রিজটার নামই হলো থর ব্রিজ। আরে মক্কেল ভদ্রলোক দেখছি একটু আগেই এসে গেলেন। বলতে না বলতেই দরজা খুলে বিলি যাকে ঢুকিয়ে দিয়ে গেল এবং নামটা তার আগেই বলে গেল, তিনি নীল গিবসন নন, মার্লো ব্যাগস। নার্ভাস, রোগা, ভয়ার্ত চক্ষু, দুজনের কেউই চিনি না ভদ্রলোককে। কম্পিত কলেবর দেখে আমার ডাক্তারি মন বলল, লোকটা স্নায়ু পীড়নে ধকল সইতে না পেরে ভেঙে পড়ার মুখে এসে পৌঁছেছেন। হোমস বলল, বড্ড উত্তেজিত দেখছি আপনাকে। বসুন, যা বলবার একটু তাড়াতাড়ি বলুন। 11টায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। জানি কার সঙ্গে আছে, আমি জানি। হাঁপাতে হাঁপাতে বললেন মার্লো ব্যাগস, যেন দম আটকে এলো প্রত্যেকটা শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে। নীল গিবসন আমার মনিব, আমি তার এস্টেট ম্যানেজার। শয়তান, পেশাচ, জানোয়ার কোথাকার। আপনি বড্ড শক্ত শক্ত কথা বলছেন কিন্তু। মনের কথা চট করে বোঝাতে চাই বলেই বলছি। সময় খুব কম, এখানে আমাকে দেখতে পেলে আর রক্ষে নেই। আজ সকালে সেক্রেটারি ফার্গুসনের কাছে শুনলাম উনি আসছেন এখানে, তাই ছুটতে ছুটতে আসছি। আপনি না তার ম্যানেজার? হ্যাঁ, ছিলাম, চাকরিতে জবাব দিয়েছি। পিশাচ নীল গিবসন দান ধ্যান করে শুধুমাত্র তার কুকীর্তির ধামা চাপা দেওয়ার জন্যে। সবচেয়ে জঘন্য ব্যবহার করেছে নিজের বউয়ের সঙ্গে। এটা জানোয়ার কোথাকার। কি করে মারা গেলেন মিসেস গিবসন বলতে পারবো না, তবে ওর জীবন দুর্বিষহ করে তুলেছিল এই শয়তান। মিসেস গিবসনের জন্ম গরমের দেশে, ব্রাজিলে, জানেন তো? হ্যাঁ, এই শুনলাম। হ্যাঁ, স্বভাবটাও তাই গরম। সূর্যের দেশের মেয়ে কিনা আবেগে ফুঁকতেন সবসময়, স্বামীকে ভালোবাসতেন প্রাণ দিয়ে। কিন্তু যেই রূপ যৌবন গেল, এককালে অবশ্য খুবই রূপবতী ছিলেন, ব্যাস আরম্ভ হয়ে গেল শয়তানি। অসম্ভব ধূর্ত, অসম্ভব বদমাস। মুখের কথায় বলবেন না, কিন্তু যা বলবে ঢাকবে তার বেশি। আমি চলি। আরে না, আটকাবেন না। এসে গেল বলে নীল গিবসন, আমি আসি। ঘড়ির দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে ঝড়ের বেগে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল বিচিত্র আগন্তুক। কিছুক্ষণ পরে চুপ থাকার পর হোমস বলল, নীল গিবসনের কর্মচারীরা মনিবের প্রতি যে খুব একটা অনুগত নয় সেটাই দেখছি। ভালোই হলো, হুঁশিয়ারিটা কাজে লাগবে। ঠিক 11টার সময় সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল। ঘরে ঢুকলে স্বনামধন্য কোটিপতি। এক নজরেই হাড়ে হাড়ে বুঝলাম কেন ম্যানেজার ভদ্রলোক জমির মতো ভয় পান মনিবকে, এবং কেনই বা প্রতিদ্বন্দ্বী কারবারিরা অভিশাপের পাহাড় জমিয়েছে এর মাথায়। যদি ভাস্কর হতাম, চামশিটে বিবেক সম্পন্ন লৌহ কঠিন স্নায়ুতে গড়া মূর্তি গড়ার বায়না যদি পেতাম, মডেল হিসাবে বেছে নিতাম নীল গিবসনকে। এবড়ো খেবড়ো পাথরের মতো বিরাট দীর্ঘ চেহারায় আগাগোড়া প্রচণ্ড লালসা আর অপরিমেয় ক্ষুধা যেন ফুটে বেরোচ্ছে। আব্রাহাম লিঙ্কনকে যদি সৎ কাজ থেকে ছেঁটে এনে বদ কাজে লাগানো হয় তাহলে যা দাঁড়ায় আর কি, নীল গিবসনও তাই। মুখখানা যেন গ্রানাইট কুঁদে তৈরি, কঠিন, অনুতাপবিহীন। অজস্র কঠিন রেখায় অসংখ্য সংকট পেরিয়ে যাওয়া চিহ্ন আছে। ধূসর শীতল চোখ দিয়ে পর্যায়ক্রমে দুজনকে মেপে নিলেন। প্রথমেই আমার পরিচয় দিল হোমস। অভিবাদন সেরে নিয়ে
কর্তৃত্ব ব্যঞ্জক ভঙ্গিমায় চেয়ার টেনে নিয়ে বসলেন হোমসের একদম সামনে। বললেন, টাকার অভাব হবে না মিস্টার হোমস, টাকা ছড়ান, কিন্তু প্রমাণ করে দিন ভদ্রমহিলার নির্দোষ। বলুন কত নেবেন? ঠান্ডা গলায় হোমস বলল, আমি জানি তার বেশি কখনোই নিই না, অথবা একদম পয়সাই নিই না। বেশ, টাকার দরকার না থাকলে নাম ডাকের প্রয়োজন তো আছে। সারা ইংল্যান্ডে হইচই পড়ে যাবে কেস যদি ঠিক মতো সাজিয়ে দিতে পারেন আপনি। ধন্যবাদ, নাম ডাকের প্রয়োজন আমার নেই। আমি আড়ালে থেকে কাজ করতেই বেশি ভালোবাসি। সমস্যাই আমার কাছে একমাত্র আকর্ষণ। বাজে সময় নষ্ট না করে বরং কাজের কথায় আসা যায়। খবরের কাগজে নিশ্চয়ই সবটাই আপনি জেনেছেন। হ্যাঁ, একটা খবর বাদে। কোনটা? আপনার সঙ্গে মিস ডানবারের সম্পর্কটা ঠিক কি, মানে আসল সম্পর্কটা কি? দারুণ চমকে উঠলেন স্বর্ণরাজা। চেয়ার থেকে উঠতে গিয়েও ফের বসে পড়লেন। সামলে নিলেন নিজেকে। মিস্টার হোমস, সীমা রেখে ডিউটি আপনি করবেন আশা করি। হ্যাঁ, অবশ্যই। মিস ডানবারের সঙ্গে আমার সম্পর্ক মনিবের সঙ্গে কর্মচারীর সম্পর্কের মতোই। ছেলে মেয়েদের সঙ্গে যখন থাকে, দেখাশোনা হয় শুধু তখন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হোমস বলল, তাহলে আপনি আসতে পারেন। আমি ব্যস্ত মানুষ, বাজে কথায় সময় নষ্ট করতে চাই না। ভীষণ রাগে মুখ লাল হয়ে গেল নীল গিবসনের। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে হোমসের উপর প্রায় ঝুঁকে পড়ে বললেন বজ্র কণ্ঠে, তার মানে কেসটা আমি ছেড়ে দিলাম। কারণটা কি জানতে পারি? দাম বাড়াচ্ছেন না ভয় পাচ্ছেন? সোজা জবাব দিন। আমি সোজাই বলছি, কেসটা জটিল, ভুল খবরে আরো জটিল হবে। তার মানে আপনি বলতে চান আমি মিথ্যা বলছি? ভদ্রভাবে বলতে চেয়েছি, কিন্তু আপনি যখন সোজাভাবেই জানতে চাইছেন তখন প্রতিবাদ করব না। তরাক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম। কোটিপতির মুখে পৈশাচিক ভাবের বিস্ফোরণ আর উদ্যত মুষ্টি দেখে। হোমস কিন্তু ক্লান্তভাবে হেসে হাত বাড়ালো পাইপের দিকে। বলল, মিস্টার গিবসন, গোলমাল করবেন না প্লিজ। ব্রেকফাস্টের পর চেঁচামেচি আমার একদম ভালো লাগে না। রাস্তায় গিয়ে হাওয়া খান, মাথা ঠান্ডা হবে। নীল গিবসনের প্রশংসা না করে পাচ্ছি না। অসীম মনোবলে মুহূর্তের মধ্যে শান্ত করে নিলেন নিজেকে। বললেন, কাজটা আপনি ভালো করলেন না মিস্টার হোমস। আমাকে ঘাঁটিয়ে কেউ কোনোদিন পার পায়নি। অনেকেই অমন বলে আমাকে, কিন্তু দেখুন এখনো আছি বহাল তবিয়তেই। আচ্ছা আসুন, সংসারে এখনো অনেক শিক্ষার বাকি আছে আপনার। দুমদাম করে বেরিয়ে গেলেন নীল গিবসন। পাইপ টানতে টানতে স্বপ্নাচ্ছন্ন চোখে নীরবে কিছুক্ষণ কড়িকাঠ নিরীক্ষণ করল হোমস। তারপর বলল, কি বুঝলে হে? পথের কাঁটা যে লোক এইভাবে সরাতে চায়, তার পক্ষে রূপ যৌবনহীনা স্ত্রীকে সরিয়ে দেওয়াটা অসম্ভব কিছু নয় হোমস। মিস্টার বেটস ঠিকই বলেছেন। আমারও তাই মনে হয়। কিন্তু গভর্নেসের সঙ্গে ওর সম্পর্কটা কি, আর তুমি জানলে কি করে? আরে ভায়া, ধাপ্পা মেরে। ধাপ্পা মেরে? ইয়েস। চিঠির ভাষা আবেগে কাঁপছে, সংযত গোছানো মোটেই নয়, কিন্তু সামনাসামনি কথা বলছে রেখে ঢেকে। নিশ্চয়ই শুধু কর্মচারীকে বাঁচানোর জন্য এরকম কাণ্ড কেউ করে না, ভেতরে আরো ব্যাপার আছে হে। তাই সরাসরি ঘা মারতেই ফেটে বেরিয়ে এলো আসল মূর্তি। কিছুই জানি না, শুধু আঁচ করেছি। হ্যাঁ, ফিরে আসবেন নিশ্চয়ই। আলবাত আসবেন। এভাবে কেস ফেলে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। ওই তো ঘন্টার আওয়াজ। সিঁড়ি দিয়ে সেই পায়ের মালিক আসছেন না? আসুন আসুন মিস্টার গিবসন, এইমাত্র বলছিলাম ওয়াটসনকে আপনি এলেন বলে। অনেকটা মার্জিত চরণে ঘরে প্রবেশ করলেন কোটিপতি।
হোমসের দাওয়াইতে কাজ হয়েছে, কিন্তু অপমানের জ্বালা চোখ থেকে এখনো যায়নি। কমন সেন্স দিয়ে বুঝিয়েছেন যে কাজ উদ্ধার করতে হলে নতি স্বীকার করতেই হবে। বললেন, ভেবে দেখলাম আপনি প্রশ্ন করেছেন সঙ্গত কারণেই, কিন্তু আমার সঙ্গে মিস ডানবারের সম্পর্ক এ কেসে আসছে না। সেটা নয় আমি বুঝবো। অর্থাৎ ডাক্তারের মতোই রোগীর সব খবর আপনি জানতে চান? হ্যাঁ, রোগীর পক্ষে তা গোপন করা কি ঠিক? মিস্টার হোমস, দুম করে যদি একজন মহিলার সঙ্গে আসল সম্পর্ক কি জিজ্ঞেস করেন, স্পষ্ট কথা কি বলা যায়? প্রত্যেক মানুষেরই গোপন কথা থাকে, অন্যের প্রবেশ সেখানে নিষেধ। যাক, কি জানতে চান বলুন। যা সত্যি তাই। মনে মনে কথাটা যেন সাজিয়ে নিলেন কাঞ্চন সম্রাট। আরো ভারী, আরো গম্ভীর, আরো বিষণ্ণ হয়ে উঠল মুখখানা। সংক্ষেপে বলছি, আমার স্ত্রী মেরিয়া পিন্টোকে বিয়ে করেছিলাম ব্রাজিলে 20 বছর আগে সোনা খোঁজার সময়। পরমা সুন্দরী বলতে যা বোঝায়, মেরিয়া ছিল ঠিক তাই। বিয়ের পর আবেগ যখন থিতিয়ে এলো, তখন দেখলাম ওর সঙ্গে আমার মনের মিল কোথাও নেই। আমার ভালোবাসায় ভাটা পড়ল, কিন্তু ওর ভালোবাসা যেমন ছিল তেমনই রয়ে গেল। লোকে বলে আমি নাকি নিষ্ঠুর হয়েছি স্ত্রীর প্রতি। হয়েছি ইচ্ছে করেই, যাতে আমাকে ও ঘৃণা করতে পারে। কিন্তু এত করেও ভালোবাসায় এতটুকু চির ধরাতে পারিনি। এরপর আমাদের বিজ্ঞাপনের জবাবেই ছেলে মেয়েদের শিক্ষার ভার নিতে এলো মিস গ্রেস ড্যানবার। কাগজে নিশ্চয়ই তার ছবি দেখেছেন। দুনিয়া জানে সে সুন্দরী। একই বাড়িতে তার মতো মেয়ের প্রতি দুর্বলতা না নিয়ে থাকা যায় না। আমিও পারিনি। আচ্ছা আচ্ছা মিস্টার হোমস, সেটা কি দোষের? দেখুন, দোষের হবে তখনই যখন আপনার মনোভাব আপনি ব্যক্ত করবেন ভদ্রমহিলার কাছে, কেননা উনি এসেছেন আপনার আশ্রয়ে চাকরি করতে। হয়তো তাই। মুখে বললেন বটে, কিন্তু মুহূর্তের জন্য তিরস্কারের ধাক্কায় স্ফুলিঙ্গ দেখা দিল দুই চোখে। দেখুন মিস্টার হোমস, আমি যা নই তা বলতে চাই না নিজেকে। জীবনে যা চেয়েছি আমি তাই পেয়েছি। মিস ডানবারকেও আমি চাই, চাই তার ভালোবাসা। সে কথা বলাও হয়ে গেছে। তাই নাকি? বলেছি উপায় থাকলে এক্ষুনি বিয়ে করতাম। টাকা যত লাগে আমি দিতে রাজি আছি। তার সুখের জন্য সর্বস্ব দিতেও আমি প্রস্তুত। অসীম করুণা আপনার। মিস্টার হোমস, আমি নীতি জ্ঞান শুনতে কিন্তু আসিনি। অসহায় যে মেয়েটির সর্বনাশ করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন, তাকে আইনের চোখে নিরপরাধ প্রমাণ করার জন্য এই কেস আমি হাতে নিয়েছি। আপনাদের মতো বড় লোকেদের জানা দরকার, দুনিয়ায় ঘুষ দিয়ে সবকিছু কেনা যায় না। অবাক হয়ে গেলাম, এত বড় একটা ভৎসনা কাঞ্চন সম্রাট বেমালুম হজম করে গেলেন দেখে। বললেন, এখন বুঝছি, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। মিস ডানবার আমার কোনো কথাই রাখেনি। সেই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল। তাহলে গেল না কেন? দুটো কারণে। প্রথমত, আমি কথা দিয়েছিলাম তার গায়ে হাত দেব না। এ কথাতেই সে থেকে যায়। কিন্তু আমি জানি আর একটা কারণ আছে। আমার উপর তার প্রভাবটাকে সে ভালো কাজে লাগাতে চেয়েছিল। ভালো কাজে? কিভাবে? মিস্টার হোমস, মিস ডানবার আমার অনেক খবর রাখে। সাধারণ মানুষের ধারণার বাইরে যে ক্ষমতা আমার তা আছে। আমি ইচ্ছে করলে ভাঙতে পারি, গড়তে পারি। ব্যক্তি বিশেষ নয়, সমাজ, শহর, এমনকি একটা জাতকেও। ব্যবসা বড় কঠিন খেলা। এ খেলায় দুর্বলের ঠাঁই নেই। আমি নিজে হেরে কাঁদিনি, অন্যের কান্নায় গলেও যাইনি। কিন্তু মিস ডানবারের দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম।
সে বলে একজন মানুষের যেটুকু দরকার তার বেশি তার থাকার প্রয়োজন নেই, এবং 10,000 রিক্ত মানুষকে ধ্বংস করে একজনের বৃত্ত বাড়ানোটাও পাপ। ডলার চিরকাল থাকে না, যা চিরন্তন। মিস ডানবার ডলারের পাহাড় পেরিয়ে সেই দিকেই আমাকে নিয়ে যেতে চেয়েছিল। সারা দুনিয়ার মঙ্গল এইভাবেই করছিল আমার কাজকে নিয়ন্ত্রণ করে। এই উদ্দেশ্যেই ও থেকে যায়। আর তারপরেই ঘটল এই ঘটনা। আচ্ছা, ঘটনাটা সম্বন্ধে আপনার কি অভিমত? দু হাতে মাথা চেপে ধরে মিনিট কয়েক কি যেন চিন্তা করে নিলেন স্বর্ণ সম্রাট। বললেন, কেস খুবই খারাপ মিস্টার হোমস। মেয়েদের মন বোঝা ভার, বাইরে এক ভেতরে আর এক। প্রথমে আমি তাই ঘাবড়ে গিয়েছিলাম, তবে কি জানেন, মিস ডানবারের বাইরেটাই একদিন দেখেছি। তারপরে ভেবে দেখলাম তা নয়। ঈর্ষা জিনিসটা শুধু দেহ নয়, মনকে নিয়েও গড়ে ওঠে। মিস ডানবারের সঙ্গে আমার সম্পর্কটা যে কেবল মনের, তা আমার স্ত্রী টের পেয়েছিল। ডানবারের মনের প্রভাব যে আমার উপর প্রচন্ড, যে প্রভাব আমার স্ত্রীও সৃষ্টি করতে পারেননি, তা সে বুঝতে পেরে নিশ্চয়ই জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছিল। হাজার হোক, রক্তের মধ্যে অ্যামাজনের হলকা রয়েছে তো। পিস্তল নিয়ে তাই খুন করতে গিয়েছিল মিস ডানবারকে, কিন্তু ধস্তাধস্তিতে গুলি নিজের মাথাতেই লেগেছে। এই সম্ভাবনাটা আমিও ভেবেছি। ঠান্ডা মাথায় খুন করার বিকল্প সিদ্ধান্ত হিসেবে শুধু এইটাই সম্ভব। কিন্তু কিন্তু মিস ডানবার তো তা মানছে না। তারপরেও ধরুন, আচ্ছন্ন অবস্থায় কোনো মেয়ে মানুষের পক্ষে রিভলভার সঙ্গে করে নিয়ে গিয়ে জামা কাপড়ের আলমারিতে রেখে দেওয়া বিচিত্র নয়? কি করছে সে হুঁশ হয়তো তখন ছিল না। পরে যখন পিস্তলটা পাওয়া গেল, তখন মিথ্যে বলা বা অস্বীকার করাটাও স্বাভাবিক। এই যে সিদ্ধান্ত, এর বিপক্ষে কি পয়েন্ট থাকতে পারে বলুন তো? মিস ডানবার নিচে। হয়তো। ঘড়ির দিকে তাকালো হোমস। সকালটা যাবে পারমিট বার করতে। সন্ধ্যের ট্রেনেই পৌঁছে যাব উইনচেস্টার। ভদ্রমহিলার সঙ্গে দেখা না করা পর্যন্ত এই নিয়ে স্পষ্ট কিছু বলা বা আপনার সঙ্গে একমত হওয়া কিন্তু সম্ভব নয়। সরকারি অনুমতি বার করতে একটু দেরি হলো। উইনচেস্টারে না গিয়ে সেদিন আমরা গেলাম নীল গিবসনের এস্টেট থর প্লেসে। নীল গিবসন নিজে এলেন না, সার্জেন্ট কভেন্ট্রির ঠিকানা দিয়ে দিলেন। কেসটা প্রথমে ইনি তদন্ত করছিলেন। রোগা, লম্বা, বিবর্ণ চেহারার মানুষ। যা জানেন যেন তার চাইতে ঢের কম বলেন। এমনই একটা রহস্য আর গোপনীয়তা জাগিয়ে রাখেন হাবভাবের মধ্যে। কথা বলতে বলতে হঠাৎ গলার স্বর ফিসফিসানিতে নামিয়ে এনে এমন একটা ভাব করে যেন খবরটা দারুণ কিছু। আসলে তা নিহাতি মামুলি। এইসব কায়দা টায়দার আড়ালে লোকটা অতি সজ্জন এবং ভালো মানুষ বলাও চলে। এ রহস্যের কিনারা করার মতো বুদ্ধি যে তাঁর ঘটে নেই। যে কোনো সাহায্য পেলে বর্তে যাবেন, তা স্বীকার করে বসলেন অকপটে, যদিও মুখখানা গোমরা করে। মিস্টার হোমস, স্কটল্যান্ড ইয়ার্ডে সাহায্য নিয়ে মুশকিল আছে। কেস ফয়সালা করে কৃতিত্বটা তারাই নিয়ে যাবে, আমাকে দুর্নামে ডুবিয়ে দিয়ে যাবে। সেদিক দিয়ে আপনি অনেক ভালো লোক, সোজা লোক। আপনি অনেক সুনাম শুনেছি আপনার। হোমস বলল, কারো সাথে পাশে থাকি না। কেস ফয়সালা করলেও নিজের নাম কোনো ব্যাপারেই জড়াই না। আপনি আপনি উপযুক্ত কথাই বলেছেন মিস্টার হোমস। ডক্টর ওয়াটসনকে নিশ্চয়ই বিশ্বাস করা যায়। চলুন চলুন চলুন, অকুস্থলে যাওয়া যায়। তার আগে একটা কথা শুধু আপনাদের বলতে চাই। এই বলে এমন ভাবে জুলুজুলু করে চারিদিক দেখে নিলেন সার্জেন্ট, যেন কথাটা মুখ দিয়ে বলতে ভরসা পাচ্ছেন না। বলছি, মিস্টার নীল গিবসন নিজেই খুনটা করেননি তো? হ্যাঁ, আমিও ভেবেছি সেই রকমই। আরে, মিস ডানবারকে দেখলে বুঝবেন অমন মেয়ে ত্রিভুবনে নেই মশাই। পথের কাঁটা বউকে সরিয়ে দিয়েছেন নীল গিবসন নিজেই। আমেরিকানরা সব পারে, কথায় কথায় বন্দুক চালায়, আর পিস্তলটাও তো তাঁর।
প্রমাণ পেয়েছেন? একজোড়া পিস্তলের একটাই খুন হয়েছেন মিসেস গিবসন। জোড়া পিস্তল? আরেকটা কোথায়? বাড়িময় তো পিস্তল ছড়ানো। মিলিয়ে দেখা এখনো সম্ভব হয়নি যদিও। তবে তবে মিস্টার হোমস, এ বাক্সের মধ্যে দুটো পিস্তলের জায়গা আছে দেখেছি। কিন্তু মিলিয়ে না দেখলে নিঃসন্দেহ হবেন কি করে? আরে চলুন না, গিয়ে দেখবেন ক্ষণ, সাজিয়ে রেখেছি সব। ঠিক আছে, ওটা না হয় পরে দেখব, এখন চলুন অকুস্থলে। সার্জেন্ট কভেন্ট্রি সাদাসিধে কটেজটাই স্থানীয় পুলিশ ফাঁড়ি। এখান থেকে হেঁটে গেলাম প্রায় আধ মাইল পথ। ঝরা ফার্নের সোনালি আর ব্রোঞ্জ পাতায় ছাওয়া, হাওয়ায় দামাল অনুর্বর গুল্ম সমাকীর্ণ প্রান্তর পেরিয়ে পৌঁছালাম থর প্লেস এস্টেটে ঢোকবার সাইড গেটের সামনে। দূরে রাস্তার শেষে দেখলাম পাহাড়ের গায়ে একটা আধা জর্জিয়ান আধা টিউডর বিশাল বাড়ি, অর্ধেক তৈরি গাছের গুঁড়ি দিয়ে। আমাদের পাশেই নলবনে আকীর্ণ জলা। জলা যেখানে সংকীর্ণ, ঠিক সেই জায়গায় গাড়িতে যাওয়ার পাথুরে ব্রিজ। দুপাশে জলা বিস্তৃত হয়ে লেকের আকার নিয়েছে। ব্রিজে উঠবার মুখে সার্জেন্ট দাঁড়িয়ে গেলেন, জমির দিকে আঙুল তুলে বললেন, এইখানেই পাওয়া গেছে মিসেস গিবসনের দেহ। লাশটা সরানোর আগে আপনি এসেছিলেন তো? নিশ্চয়ই, সঙ্গে সঙ্গে খবর পাঠিয়েছিল আমাকে। কে কে খবর পাঠিয়েছিল? মিস্টার গিবসন নিজে। লোক মুখে খবর শুনে সবাইকে নিয়ে বাড়ি থেকে ছুটে আসেন এখানে। পই পই করে প্রত্যেককে বলে দেন পুলিশ না আসা পর্যন্ত যেন কিছু সরানো না হয়। বুদ্ধিমানের কাজই করেছিলেন। খবরের কাগজে লিখেছে দেখলাম, খুব কাছ থেকে নাকি গুলি করা হয়েছে। খুবই কাছ থেকে। ডান রগে? না, একটু পেছনে। লাশ কিভাবে পড়েছিল? মশাই চিত হয়ে, ধস্তাধস্তির কোনো চিহ্ন পাইনি। বাম মুঠোয় আঁকড়ে ধরা ছিল মিস ডানবারের লেখা চিরকুটটা। কি আঁকড়ে ধরেছিলেন? আস্তে 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 আঙুল খুলতে হিমশিম খেয়ে গেছি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এ থেকেই বোঝা যায় মিথ্যে সূত্র হিসেবে চিরকুটটা খুনের পরে হাতে গুঁজে দেওয়া সম্ভব ছিল না। ইয়েস, চিরকুটের বয়ানও তো খুব ছোট্ট। রাত 9টায় থর ব্রিজে থাকব, জি ডানবার। তাই আগে মিস ডানবার কি স্বীকার করেছেন এই চিরকুট তারই লেখা? হ্যাঁ, করেছেন। আচ্ছা, উনি কেন দেখা করতে এসেছিলেন এই ব্যাপারে কিছু বলেছেন? যা বলবার জেলা আদালতে বলবেন বলেছেন। ওয়াটসন, ইন্টারেস্টিং সমস্যা, বিশেষ করে এই চিঠির ব্যাপারটা। আগে হ্যাঁ, একমাত্র অকাট্য প্রমাণ। মাথা নেড়ে হোমস বলল, কিন্তু চিঠিখানা হাতের মুঠোয় নিয়ে দেখা করলেন কেন গিবসন? চিঠি পেয়েছিলেন রাত 9টার তো বেশ আগে। 9টার আগে? বেশ ঘন্টাখানেক আগে। অতক্ষণ পরেও চিঠি ধরে রইলেন কেন? আর চিঠি নিয়ে নিশ্চয়ই কথা হচ্ছিল না। কি ওয়াটসন, অদ্ভুত নয় কি? অদ্ভুত। হ্যাঁ, আমিও তো সেই রকমই দেখছি। বসে বসে ভাবা যাক। এই বলে পাথরের পাঁচিলে বসে তীক্ষ্ণ চোখে এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠে দৌড়ে গেল ব্রিজের উল্টো দিকের পাঁচিলের সামনে। পকেট থেকে আতশ কাঁচ বার করে পাথরের কারুকাজ দেখতে দেখতে বলল, অদ্ভুত তো। স্যার, আমিও দেখেছি স্যার, পাথরে চটা উঠে গেছে। অনেক লোক তো ব্রিজ পেরিয়ে যায়, তাদেরই কারুর কীর্তি। পাথরটা ধূসর, কিন্তু এক জায়গায় সাদা দেখাচ্ছে চটা উঠে যাওয়ায়।
6 পেনি মুদ্রা সাইজে খানিকটা জায়গা ভেঙে গেছে, যেন একটা জোরালো চোট লেগেছিল ঠিক ওই জায়গাতেই। চিন্তামগ্ন চোখে হোমস বলল, বেশ জোরেই ঘা মেরে ভাঙা হয়েছে দেখছি। হাতের ছড়ি দিয়ে গায়ের জোরে মারল পাঁচিলে, কিন্তু পাথর চটাতে পারল না। বেশ কড়া মার লেগেওছে, বড় অদ্ভুত জায়গায়। ওপর থেকে নয়, নিচ থেকে, পাঁচিলের তলার কিনারায়, দেখছেন? কিন্তু লাশ তো পড়েছিল এখান থেকে কম করে 15 ফুট দূরে। হ্যাঁ, তা ঠিক, তাহলেও কিন্তু ব্যাপারটা তুচ্ছ নয়। আচ্ছা, পায়ের ছাপটা কিছু পেয়েছেন? মাটি তো লোহার মতো শক্ত, পায়ের ছাপ তো নেই। তাহলে যাওয়া যাক, আগে বাড়ির ভেতরে অস্ত্রগুলো দেখব, তারপর উইনচেস্টারে মিস ডানবারের সঙ্গে কথা বলবো। নীল গিবসন তখন ফেরেননি শহর থেকে। ম্যানেজার মিস্টার বেটস ছিলেন। নিউরোটিক চেহারা নিয়ে তিনি আমাদের মনিব সংগৃহীত রকমারি সাইজের বন্দুক পিস্তল দেখিয়ে মনে মনে যেন বিরাট তৃপ্তি পেলেন। বললেন, মাথার কাছেও গুলি ভরা পিস্তল নিয়ে ঘুমন মিস্টার গিবসন। শত্রুর তো শেষ নেই। যা ব্যবহার, হবে নাই বা কেন? আমাদের সঙ্গেও মাঝে মাঝে এমন কাণ্ড করে বসেন যে ভয় সিঁটিয়ে থাকি। মিসেস গিবসনও নিশ্চয়ই আতঙ্কেই থেকেছেন যে কটা দিন বেঁচে ছিলেন। মারধর করতে দেখেছেন নাকি? না না, তবে শুনেছি চাকর বাকরদের সামনে স্ত্রীকে যা মুখে আসে তাই বলে গেছেন। স্টেশনের দিকে যেতে যেতে হোমস বলল, কোটিপতির প্রাইভেট লাইফ খুব উজ্জ্বল নয় দেখা যাচ্ছে ওয়াটসন। মিস্টার বেটস ভদ্রলোক সম্বন্ধে যত বাজে কথাই বলুক না কেন, শহর থেকে বিকেল 5টা নাগাদ ফেরার পর চৌকাঠ কিন্তু পেরোননি খুনের খবর পাওয়ার আগে পর্যন্ত। 8:30টার সময় তো রিনার ঘরেই ছিলেন। পক্ষান্তরে মিস ডানবার খুনের ঠিক আগেই মিসেস গিবসনের কাছে ছিলেন, মুখে স্বীকার করেছেন। তার বেশি কিছু বললেন না, কারণ উকিল ওনাকে বারণ করেছে বলে। এই ভদ্রমহিলার সঙ্গে দেখা না করা পর্যন্ত আমি ঠিক স্বস্তি পাচ্ছি না, বুঝলে? শুধু একটা ব্যাপারের জন্যেই একে খুনি বলে আমি ধরে নিচ্ছি না। একটা ব্যাপার? কি ব্যাপার হোমস? ওরই জামা কাপড়ের আলমারিতে পিস্তল খুঁজে পাওয়াটা। বলো কি? সেইটাই ওর বিপক্ষে সবচেয়ে অকাট্য প্রমাণ। খুব অকাট্য নয় ওয়াটসন, কাগজ পড়েই খটকা আমার লেগেছিল। কাছে এসে অসঙ্গতিটা আরো চোখে পড়ছে। সঙ্গতি যতক্ষণ না পাচ্ছি, ধরে নেব কোথাও একটা চোখে ধুলো দেওয়ার চেষ্টা চলছে। দেখো, আমি বুঝলাম না কি বলতে চাও তুমি। ওয়াটসন, ধরো তুমি একজন মহিলা, খুব ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিত পন্থায় প্রতিদ্বন্দ্বীকে হনন করতে চাও। ঠিক আছে, প্ল্যান ঠিক করে ফেললে, একটা চিরকুটও লেখা হলো, খুন যে হবে সে এলো, হাতে তোমার অস্ত্রও আছে। খুন করলে নিঃসন্দেহে ভারী নিখুঁত কাজ, কোথাও কোনো ফাঁক রইল না। এরপর কি বলতে চাও? অপরাধী হিসেবে তোমার এত সুনাম নষ্ট করবে পাশের নলবনে অস্ত্রটা ছুঁড়ে না ফেলে দিয়ে সেটাকে ধরে এনে নিজেরই ওয়ার্ড্রোবে সযত্নে রেখে দিয়ে? হ্যাঁ, নলবন হাতের কাছেই, ছুঁড়ে ফেলে দিলে জীবনে কেউ খুঁজে পাবে না ওয়াটসন, কিন্তু এমন একটা জায়গায় রাখলে সবার আগে যেখানে সার্চ করা হবে। ওয়াটসন, তুমি যে ধুরন্ধর চক্রী, এই অপবাদ তোমার প্রাণের বন্ধুও তোমাকে দেবে না। তা সত্ত্বেও বলবো, এরকম আহাম্মুকি তোমার দ্বারাও জীবনে সম্ভব নয়। কিন্তু হোমস উত্তেজনার মুহূর্তে কখনো না। এত ঠান্ডা মাথায় যে খুন করা হয়, ঠান্ডা মাথায় খুনের প্রমাণ লুকিয়ে রাখাও সেক্ষেত্রে করা হয় ওয়াটসন। না হে না না না, মারাত্মক ভুল ধারণার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের। সেটা নয় বুঝলাম, কিন্তু অনেক কিছুই তাহলে অস্পষ্ট থেকে যায়। আচ্ছা, স্পষ্ট করার চেষ্টা করা যাক না? চলো। দেখো, দৃষ্টিকোণ পাল্টে গেলেই আগে যা ধোঁয়াটে পরে তা সূত্র হয়ে ওঠে। যেমন ধরো, এখানে ধোঁয়াটে ব্যাপার হচ্ছে রিভলভার। মিস ডানবার বারবার বলছেন রিভলভার তিনি রাখেননি।
নতুন থিওরি অনুসারে তিনি সত্যি বলছেন যদি ধরে নি, তাহলে কেউ এই বস্তুটি তাঁর ওয়ার্ড্রবে রেখেছে। কে রেখেছে? কে রেখেছে? এমন কেউ রেখেছে যে তাকে দোষী সাব্যস্ত করতে চায়। আর এই ব্যক্তি কি প্রকৃত অপরাধী নয়, ওয়াটসন? কি দেখলে কিভাবে সঠিক তদন্ত লাইন ধরে ফেললাম? উইনচেস্টারে রাত কাটাতে বাধ্য হলাম সরকারি অনুমতি পেতে দেরি হলো বলে। পরের দিন সকালে মিস ডানবারের আইনবিদ উঠতি ব্যারিস্টার ক্যামিংসকে নিয়ে গেলাম ভদ্রমহিলার কারাকক্ষে। পরমা সুন্দরী কাউকে দেখব আশা করেই গেছিলাম, কিন্তু এরকম আশ্চর্য রূপ দেখব ভাবতেও পারিনি। দাপুটে কোটিপতিও যে কেন এর কথায় ওঠে আর বসে তা হাড়ে হাড়ে উপলব্ধি করলাম। ভদ্রমহিলা কৃষ্ণাঙ্গী, চুলও কালো, ধারালো চোখে মুখে এমন একটা ভাব বিচ্ছুরিত হচ্ছে যা দেখে বোঝা যায় এর দ্বারা কোন রকম অপকর্মই সম্ভব নয়। মহৎ কাজ ছাড়া আর কিছুতেই সায় নেই। জালে জড়িয়ে পড়া অসহায় প্রাণীর মতো কালো চোখ দুটিতে ভাসছে আকুলতা আর আরতি। বেরোবার পথ যে আর নেই তা অন্তর দিয়ে যেন বুঝতে পারছেন। এই অবস্থায় যখন দেখলেন বিখ্যাত গোয়েন্দা এসছে তাকে বাঁচাতে, তখন রং ফুটল দুই গালে, আলো জাগলো দুই চোখে। খাটো গলায় উত্তেজনা ভাসিয়ে বললেন, মিস্টার নীল গিবসনের কাছে শুনেছেন তো আমার সম্পর্কে, আর আমার সঙ্গে তার সম্পর্কের ব্যাপারেও? শুনেছি, কিন্তু কোর্টে সব কথা খুলে বলেননি কেন আপনি? ভেবেছিলাম একদিন সত্য প্রকাশ পাবে। ঘরোয়া কেলেঙ্কারি পাবলিককে জানাতে তাই আমি চাইনি। এখন দেখছি সত্য প্রকাশ পাচ্ছে না, বরং আরো তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তা ঠিক। আপনার অবস্থা এখন খুবই সঙ্গীন। কাজেই আমার অনুরোধ, আমাকে কিচ্ছু লুকোবেন না। না 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 না, কিছুই লুকোবো না। তাহলে বলুন, মিসেস গিবসনের সঙ্গে আপনার সম্পর্ক আসলে কিরকম ছিল? আসলে সম্পর্কটা ছিল ঘৃণার, বিদ্বেষের, ঈর্ষার। আমাকে দু চোখে দেখতে পারতেন না। গরমের দেশের মেয়ে, স্বভাবও তাই। আধা আধি কিছুই করেন না, যা করেন সবই পুরোপুরি। আমাকে ঘেন্না করার ব্যাপারেও তাই। ওর স্বামীর সঙ্গে আমার সম্পর্কটা আত্মিক, সম্পূর্ণ মানসিক, এবং তার মঙ্গলের জন্যই ও বাড়িতে আমি থেকে গিয়েছিলাম। তা অবশ্য উনি বুঝতে পারেননি। এখন দেখছি আমি না থাকলেও ও বাড়িতে সুখ কোনো দিন ফিরে আসতো না। ঠিক কি কি ঘটেছিল সেই রাতে পরপর বলে যান। বলবো বলবো বলবো, কিন্তু কতকগুলো ব্যাপারের অর্থ বুঝিয়ে কিন্তু আমি বলতে পারবো না। দেখুন, আপনি না পারলেও অন্যে পারবে। আপনি খালি ঘটনাগুলো বলে যান। থর ব্রিজে গিয়েছিলাম মিসেস গিবসনের চিঠি পেয়ে। সকালবেলা স্কুল রুমে বোধহয় নিজের হাতেই চিঠিখানা রেখে গিয়েছিলেন। ডিনারের পর যেন দেখা করি, খুব জরুরি দরকার, কথা আছে, এটাই লেখা ছিল। আমার জবাব যেন বাগানের সূর্য ঘড়ির ওপর রেখে আসি, এটা উনি নির্দেশ দিয়েছিলেন। ওর চিঠিখানা যেন পড়বার পরে আমি পুড়িয়ে ফেলি, এটাও বলা ছিল। আমি অবশ্য অবাক হইনি, কারণ উনি তো স্বামীকে জমের মতো ভয় করতেন। স্ত্রীর সঙ্গে অত্যন্ত নিষ্ঠুর ব্যবহার করতেন মিস্টার গিবসন, আর এ নিয়ে আমি ওকে অনেকবার বকাবকিও করেছি। দেখুন, মিসেস কিন্তু আপনার চিঠি পড়াননি, খুব যত্ন করে রেখে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর সময় চিঠি মুঠোয় ছিল শুনে আমিও খুবই অবাক হয়েছি। আচ্ছা, তারপর কি হলো? তারপর কথা দিয়েছিলাম বলেই গেলাম, আর যাওয়ার পর বুঝলাম কিভাবে কিভাবে মনে প্রাণে আমাকে উনি ঘেন্না করতেন। এক বাড়িতে এত দিন থেকেছি, এত দিন, অথচ একবারের জন্য বুঝতে দেননি আমি ওর দু চোখের বিষ।
বুঝিয়ে দিলেন একমাত্র সেই তিনি। যা মুখে এলেন তাই বলে গেলেন, যা নয় তা। আর সেসব কথা শোনাও পাপ। কানে হাত চাপা দিয়ে পালিয়ে আস্তে আস্তে শুনলাম চিলের মতো চেঁচিয়ে আমার মুন্ড পাত করার চেষ্টা করছেন। দাঁড়িয়েছিলেন থরব্রিজের মুখের কাছে। আচ্ছা, মৃতদেহ পরে কোথায় পাওয়া গেল? যেখানে দাঁড়িয়েছিলেন তার কয়েক গজ দূরে। ফেরার পথে গুলি ছোঁড়ার শব্দ শোনেননি? না না না, ভীষণ উত্তেজিত ছিলাম। শোনবার বা দেখার মতো মনের অবস্থা আমার ছিল না। সোজা নিজের ঘরে আমি চলে গিয়েছিলাম, তাই আমি কিছু শুনিনি। ঘর থেকে আবার বেরিয়েছিলেন সকালের আগে? হ্যাঁ, মিসেস গিবসন খুন হয়েছেন শুনেই সবার সঙ্গে দৌড়ে বেরিয়ে গিয়েছিলাম। আচ্ছা, মিস্টার গিবসনকে কি আপনি তখন দেখেছিলেন? হ্যাঁ, ব্রিজ থেকে ফিরে ডাক্তার আর পুলিশকে খবর পাঠিয়েছিলেন। খুব বিচলিত মনে হয়েছিল? আসলে মিস্টার গিবসন খুব শক্ত মানুষ, ভেতরের আবেগ বাইরে ফোটান না। তা সত্ত্বেও মনে হয়েছিল ভেতরে ভেতরে খুব নাড়া খেয়েছেন এই ঘটনাটায়। আচ্ছা, এবার আসল পয়েন্টে আসা যাক। পিস্তলটা আপনি আগে দেখেছিলেন? জীবনে না। পাওয়া গেল কখন? পরের দিন সকালে পুলিশ এসে যখন সার্চ করলো তখন। আপনার জামা কাপড়ের মধ্যে? হ্যাঁ, নিচের তাকে। কতক্ষণ সেখানে ছিল বলে মনে হয়? তার আগে সকালেও ছিল না। কি করে জানলেন? ওয়ার্ড্রপ গুছিয়েছিলাম বলে। তাহলে ঘরে ঢুকে কেউ পিস্তল রেখে গেছে আপনাকে ফাঁসানোর জন্যে। নিশ্চয়ই তাই। কিন্তু কিন্তু কখন? খাবার সময়, অথবা ছেলে মেয়েদের নিয়ে স্কুল ঘরে ছিলাম তখন। চিঠি পাওয়ার পর ওই ঘরেই ছিলেন? সমস্ত সকালটাই ছিলাম। আমি দেখলাম পাথরের ব্রিজে একটা জায়গায় চটা উঠে গেছে। সদ্য পাথরটা ভেঙেছে। লাশ যেখানে পড়েছিল ঠিক তার উল্টো দিকে। কেন বলতে পারেন? নিছক নিছক কাকতালীয়। খুবই অদ্ভুত কাকতালীয় মিস ডানবার। ঠিক যেখানে যে সময় খুন হলো পাথরের চটা উঠল কেন ঠিক সেই সময় সেই জায়গায়? উঠবেই বা কি করে? গায়ের জোরে পাথরে ঘা না মারলে ওভাবে চটা ওঠানো যায় না। জবাব দিল না হোমস। আচমকা টান টান হয়ে গেল পাণ্ডুর মুখখানা। ধূসর দুই চোখে ভেসে উঠল দুরায়ত দৃষ্টি। এই দৃষ্টি আমি চিনি। রহস্যকূপের নিতলে তলিয়ে সূত্র অন্বেষণে ধ্যানস্থ এখন বিশ্বের শ্রেষ্ঠ রহস্য সন্ধানে। ধ্যানমগ্ন সেই মূর্তির সামনে কথা বলারও সাহস হলো না আমার, ব্যারিস্টারের বা মিস ডানওয়ারের। আচমকা তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে প্রচন্ড স্নায়বিক শক্তিতে থরথরিয়ে কেঁপে উঠে যেন ফেটে পড়ল আত্যন্তিক আবেগ। ওয়াটসন, হ্যাঁ। চলো। কি হলো? কি হলো মিস্টার হোমস? কি হলো? মাই ডিয়ার লেডি, অন্ধকারে আলো দেখা যাচ্ছে। রহস্যের মেঘ উঠে যাচ্ছে। মিস্টার কামিংস, শিগগিরই সারা ইংল্যান্ড কাঁপিয়ে দেওয়ার মতো একখানা কেস আপনাকে দেব। মিস ডানবার, খবর পাবেন কাল সকালেই। উইনচেস্টার থেকে থর প্লেস খুব একটা লম্বা পথ নয়, কিন্তু ট্রেনে বসে ছটপট করতে লাগলো শার্লক হোমস। পথ যেন আর ফুরোচ্ছে না। থর প্লেসের কাছাকাছি আসতেই আচমকা আমার মুখোমুখি বসে দু হাত আমার হাঁটুর ওপরে রেখে দুই চোখে বিষম কৌতুক আর প্রচন্ড নষ্টামি নাচিয়ে বলল, ওয়াটসন, অভিযানে বেরোলেই সঙ্গে পিস্তল রাখো তুমি, তাই না? রাখি ওর জন্যে। সমস্যায় ডুবে গেলে আত্মরক্ষার খাতিরে পিস্তল নেওয়ার কথাও খেয়াল থাকে না হোমসের। তাই বহুবার প্রয়োজনের মুহূর্তে আমার পিস্তল বাঁচিয়ে দিয়েছে ওর অমূল্য জীবন। কথাটা মনে করিয়ে দিল। বলল, হ্যাঁ হ্যাঁ, আমি আবার এই ব্যাপারে একটু অন্যমনস্ক। তা পিস্তলটা এবারও এনেছো আশা করি? এনেছি। হিপ পকেট থেকে বার করে দিলাম হাতিয়ার। ক্যাচ খুলে বুলেটগুলো হাতে নিয়ে হোমস বলল,
বড্ড ভারী দেখছি। নিরেট বলেই ভারী। মিনিট খানেক কি যেন ভাবলো হোমস, বলল, ভায়া, এ তদন্তে তোমার এই পিস্তল একটা বড় ভূমিকা নিতে যাচ্ছে। বড় ভূমিকা নিতে যাচ্ছে? মাই ডিয়ার হোমস, ইয়ার কি মেরো না তো। এই দেখো, আমি কিন্তু সিরিয়াস। একটা টেস্ট করব। টেস্ট করবে? ইয়েস, টেস্টে তোমার পিস্তল যদি পাশ করে যায় তাহলেই কেল্লা ফতে। ব্যাস হয়েছে। একটা বুলেট বাইরে করে রাখলাম, ঠিক আছে, 5টা ভেতরে রাখলাম, আরো ওজন বাড়লো। চমৎকার। ওর মাথায় যে কিসের খেলা চলছে বিন্দু বিসর্গ বুঝতে পারলাম না। বসে রইলাম চুপচাপ। হ্যাম্পশায়ার স্টেশনে পৌঁছে একটা ছেঁকড়া গাড়ি নিয়ে হাজির হলাম সার্জেন্টের আস্তানায়। মিস্টার হোমস, সূত্র পেয়েছেন নাকি? সেটা নির্ভর করছে ডক্টর ওয়াটসনের পিস্তল কিরকম ব্যবহার করে আমাদের সঙ্গে, তার উপর। এই নিন পিস্তলটা। আচ্ছা, একটা জিনিস, 10 গজ সরু দড়ি দিতে পারেন? টোয়াইন সুতোর একটা গোলা পাওয়া গেল গাঁয়ের দোকান থেকে। হ্যাঁ, এতেই হবে। হোমস বলল, চলো এবার অভিযানের শেষ পর্ব শুরু করা যায়। তখন সূর্য ডুবেছে। হ্যাম্পশায়ারের দিগন্ত বিস্তৃত তরঙ্গায়িত জলাভূমি অপূর্ব সুন্দর লাগছে পরন্ত আলোয়। হোমসের মস্তিষ্ক আদেও সুস্থ আছে কিনা সে সন্দেহ হরেক রকম ভাবে প্রকাশ পাচ্ছে সার্জেন্টের বক্র চাহনির মধ্যে। অকুস্থলে গিয়ে বুঝলাম, বাইরে যতই স্থির থাকতে চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে দারুণ উত্তেজিত হয়েছে শার্লক হোমস। আমার টিপ্পনির জবাবে বলল, আগে বেশ কয়েকবার লক্ষ্য ভ্রষ্ট হয়েছি, তুমি জানো। আমি সহজাত অনুভূতি দিয়ে বুঝতে পারি লক্ষ্যটা ঠিক কোথায়। তা সত্ত্বেও অনেক সময় হেঁদিয়ে মরেছি। এ কেসেও উইনচেস্টার জেলে বসেই বিদ্যুৎ চমকের মতো সম্ভাবনাটা খিলে গেছে আমার মাথার মধ্যে। এবার দেখা যাক কত দূর তা সত্যি। হাঁটতে হাঁটতেই টোয়াইন সুতোয় একদিক শক্ত করে বেঁধে নিয়েছিল রিভলভারের হ্যান্ডেলে। অকুস্থলে পৌঁছে সার্জেন্টের মুখে শুনে ঠিক কোন জায়গায় পড়ে থাকতে দেখা গেছে মিসেস গিবসনের মৃতদেহ। তারপর খুঁজে পেতে একটা বড় সড়ো পাথর এনে সুতোর আর এক দিক বাঁধল পাথরে, ঝুলিয়ে দিল পাথরের পাঁচিলের অন্যদিকে। পাথর ঝুলতে লাগলো জলের ঠিক ওপরে। তারপর লাশ যেখানে পড়েছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে টান টান সুতোয় বাঁধা আমার পিস্তলটা হাতে নিয়ে বলল সউল্লাসে, এইবার। এই বলে পিস্তল ঠুসে ধরল নিজের রঙে এবং মুঠি আলগা করল পর মুহূর্তেই। চোখের পলক ফেলতে না ফেলতে ঝুলন্ত পাথরের ওজন পিস্তলটাকে স্যাঁত করে টেনে নিয়ে গেল ব্রিজের ওপর দিয়ে। ঠকাং করে লাগলো উল্টো দিকের পাঁচিলে এবং চোখের সামনে নিমিষে পাঁচিল টপকে অদৃশ্য হয়ে গেল জলের তলায়। এক লাফে পাথুরে পাঁচিলের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে বিষম উল্লাসে যেন ফেটে পড়ল শার্লক হোমস। পেয়েছি পেয়েছি পেয়েছি, এর চাইতে অকাট্য হাতে নাতে প্রমাণ আর হয় না ওয়াটসন। কি দেখলে তো সমস্যার সমাধান করলো তোমার রিভলভার ওয়াটসন, রিভলভার। দেখলাম পাঁচিলের তলার দিকে চটা উঠে গেছে পিস্তলের ঘায়ে, আগের চটার ঠিক পাশে। সাইজ এবং আকার হুবহু এক। বিমূঢ় বিস্মিত সার্জেন্টের মুখোমুখি দাঁড়িয়ে হোমস বলল, আজ রাতটা সরাইখানায় কাটাবো। আকশি হুক এনে আমার বন্ধু রিভলভারটা উদ্ধার করে দিন। পাশেই পাবেন সুতো আর পাথর বাঁধা আর একটা রিভলভার, মিস্টার গিবসনের জুড়িদার রিভলভার, যা দিয়ে হিংসে জ্বলে পুড়ে খাক হয়ে গিয়ে নিজের অপরাধ গোপন করে নিরপরাধিনীকে ফাঁসি কাটায় ঝোলাতে চেয়েছিলেন মিসেস গিবসন। মিস্টারকে জানিয়ে দেবেন কাল সকালে আমি যাব ওর কাছে। তারপর মিস ডানবারকে খালাস করার ব্যবস্থা করা যাবে খন। সেই দিন রাত্রেই সরাইখানায় বসে পাইপ টানতে টানতে হোমস বলল, ওয়াটসন, থর ব্রিজ রহস্য নিয়ে তুমি নিশ্চয়ই গল্প লিখবে। একদম। কিন্তু আমার সুনাম খুব একটা বাড়বে না। কেন? দেখো, আমার গোয়েন্দাগিরি আর্টের মূল ভিত হলো কল্পনা আর বাস্তবের সহাবস্থান। এই কেসে আমি তার কথা ব্যবহার করতে পারিনি। পাথরের চটা চোখের সামনেই ছিল, কিন্তু অত বড় সূত্রটা আমি দেখেও কল্পনাকে কাজে লাগাতে দেরি করেছি। মিসেস গিবসনের মনে যে খেলা চলছিল
তা এত গভীর যে ওপর ওপর বোঝার সাধ্যই কারোরই ছিল না। ভালোবাসা বিকৃত হলে যে অঘটন ঘটাতে পারে, আমাদের এতদিনকার অ্যাডভেঞ্চারময় জীবনে তা কখনো ঘটেনি। স্বামীর ওপর মিস ডানবারের আত্মিক বা মানসিক প্রভাবের কদর্থ উনি করেছিলেন। ভেবেছিলেন স্বামী তার সঙ্গে যে গর্হিত আচরণ করছে তার ইন্ধন জুগিয়ে চলেছেন মিস ডানবার। তাই প্রথমে নিজেকে হনন করে মিস ডানবারকে এমন দণ্ড দিতে চেয়েছিলেন যা আকস্মিক মৃত্যুর চাইতে অনেক বেশি ভয়াবহ। প্লট তৈরি করলেন খুব ভেবেচিন্তে, নিখুঁতভাবে। কায়দা করে চিঠি লিখিয়ে নিলেন মিস ডানবারকে দিয়ে। দেখে মনে হবে যেন তিনি নিজেই দেখা করতে চেয়েছিলেন থরব্রিজে। শেষ মুহূর্তেই একটু বাড়াবাড়ি করে ফেলেছিলেন, ওই চিরকুটটা মুঠোয় ধরে রেখে। এই একটা বিষ সদৃশ ব্যাপার দেখেই যে কোনো সন্দিগ্ধ মানুষের সজাগ হওয়া উচিত ছিল ওয়াটসন। বাড়িতে সিন্ধুকে অনেক পিস্তল ছিল। একটা নিলেন কাজ সারার জন্য। জোড়া পিস্তলটা নিয়ে জঙ্গলে গিয়ে একটা গুলি ছুঁড়ে এনে সকালের দিকে লুকিয়ে রাখলেন মিস ডানবারের ওয়ার্ড্রবের জামাকাপড়ের মধ্যে। তারপর গেলেন থরব্রিজে। অত্যন্ত মৌলিক পন্থায় হাতিয়ার উধাও করে দেওয়ার ব্যবস্থা করলেন। মিস ডানবার এলেন, আশ মিটিয়ে তাকে গালাগাল দিলেন। মিস ডানবার পালিয়ে যেতেই চক্রান্ত জবনিকা ফেললেন নিজের জীবনের জবনিকা টেনে। রহস্য শৃঙ্খলে এখন আর কোথাও কোনো ফাঁক নেই। পাশাপাশি সাজানো হয়ে গেল সব কটা আংটা। খবরের কাগজগুলো অবশ্য এরপর চেঁচিয়ে আকাশ ফাটাবে, আগে ভাগে জলায় কেন জাল ফেলা হয়নি বলে। কিন্তু এত বড় জলায় ঠিক কোথায় জাল ফেলা দরকার হয় সেটা জানা না থাকলে সে প্রশ্ন ওঠেই না। যাই হোক ওয়াটসন, একজন আশ্চর্য মহিলা আর একজন ভয়াবহ পুরুষকে যুগপৎ সাহায্য করে গেলাম আমরা। এবার দেখা যাক দুজনের বিপুল শক্তি একত্র হয়ে আর্থিক দুনিয়ার কতখানি মঙ্গল সাধন করে। মিলিত ওরা হবেনি, এবং সারা দুনিয়া জানবে দুঃখের যে পাঠশালায় আমরা সবাই শিক্ষা লাভ করি, নেল গিবসন সেই পাঠশালা থেকে কি শিক্ষা শিখে এলেন। গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয়, প্রলয় এবং সঞ্চয়িতা।